নমস্কার বন্ধুরা, হান্টেড স্ট্রিট প্যারানরমালের আজকের এপিসোডে আপনারা জানবেন একটি গ্রামে একটি পরিবারের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে তারা থাকতো বাইরে, তারা বুঝতেই পারেনি যে কী থেকে কি হয়ে গেল। তো চলুন বন্ধুরা, কাহিনীতে আগে এগোনো যাক। গ্রামের নাম হচ্ছে মুন্সিগঞ্জ, উত্তরপ্রদেশের একটি গ্রামাঞ্চল এলাকা। ঘটনাটি আজকের নয়, ঘটনাটি আজ থেকে প্রায় 50-60 বছর আগের পুরনো ঘটনা। তখন টেকনোলজি এতটা এগিয়ে ছিল না, গ্রামের সমস্ত কিছু নর্মাল চলছিল যতদিন না পর্যন্ত গ্রামে একটি পরিবার আসে। এই পরিবারটি আসে কানাডা থেকে। আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন জাগছে যে কানাডা থেকে এসে সে হয়তো কোনো শহরে থাকবে, এরকম একটা গ্রামে এসে থাকবে কেন? আসলে এই গ্রামেই তাদের বাড়ি ছিল আগে, বহু বছর আগে। তাদের যে দাদা পরদাদারা ছিল তারাই গ্রামে থাকতো। গ্রামে একটা জমিদারের মতো বিশাল বাড়ি বানিয়েছিল। কিন্তু ওই সময়কালে তারা বহু টাকা রোজগার করে নেয়, বহু সম্পত্তি জমা করে নেয়। তারপর তারা কানাডাতে শিফট হয়ে যায় পুরো ফ্যামিলি নিয়ে। আর গ্রামেও এদের খুব নামডাক ছিল, কারণ কি গ্রামের মানুষের যদি কোনো বিপদ হতো তো এদের পরিবারে গিয়ে সবার সামনে আগে থাকতো, সাহায্য করতো। যে কোনো কিছু হোক না কেন এদের পরিবার সবার সামনে গিয়ে সাহায্য করতো। জমিদার বাড়ি বলে যে শোষণ করবে সেরকম ছিল না, এরা প্রত্যেককে সাহায্য করতো। আর সেই নেচারের জন্যই গ্রামের লোকেরা এদেরকে খুব সম্মান করত। যে ব্যক্তিটি এবং তার পরিবার কানাডা থেকে এই মুন্সিগঞ্জ গ্রামে ফিরে আসে তাদের সম্পর্কে একটু বলা যাক। ওই ব্যক্তির নাম হচ্ছে সঞ্জয়। সে তার স্ত্রী আর তার কন্যা সন্তানকে নিয়ে ফিরে আসে এই গ্রামে। অ্যাকচুয়ালি তার দাদা পরদাদারা তাদেরকে নিয়ে কানাডা থেকে শিফট হলেও সঞ্জয়ের মনে হয়েছে কি সে তার মেয়েকে ইন্ডিয়ান কালচারে বড় করবে। সে নিজেও ফরেন কালচারে বড় হয়েছে, কিন্তু তার মনটা হচ্ছে পুরো দেশি। সেও দেশি কালচারে বড় হতে চায়, কিন্তু সে তার মেয়েকেও দেশি কালচারে বড় করতে চায়। আর মেয়ের বয়স বেশি না, 10-11 বছরের কাছাকাছি হবে। তো এরা যখন এই গ্রামে ফিরে আসে, মুন্সিগঞ্জ গ্রামে, তো গ্রামে এদের জামাই আদর হতে থাকে। অ্যাকচুয়ালি জামাই এলে যেরকম জামাইকে আদর করা হয় না, খুব খাওয়া দাওয়া, সমস্ত সময় সমস্ত কিছু আশেপাশে থাকা মানুষের সাহায্য করা, A to Z হেল্প করা যাকে বলা হয়, সেরকমই করে মানুষজন, গ্রামের লোকজন। আর এদের যে দাদা পরদাদারা যে বাড়িটা বানিয়ে গিয়েছিল সেই বাড়িটা এখনও অক্ষতই আছে, খুব একটা ড্যামেজ হয়নি। সেই বাড়িতে এরা শিফট হয়। স্টার্টিংয়ের 15 থেকে 20 দিন তো এদের গ্রামের কোনো না কোনো বাড়িতে নিমন্ত্রণ থাকতোই। এদের বাড়িতে নিজেদের যে চুলো ধরানো হয় না, সেই চুলো তো ধরাতেই হয়নি, রান্না তো কিছু করতেই হয়নি, প্রতিদিনই কারো না কারো বাড়িতে নিমন্ত্রণ। তো এইভাবে কাটতে কাটতে 15 থেকে 20 দিন হয়ে যায়। তারপর এরা টোটালি সেটেলড হয় ওই গ্রামেই, ওই নিজেদের বাড়িতে। কিন্তু তখনই লক্ষ্য করে ওদের যে কন্যা সন্তান ছিল, নাম ছিল রুহি। রুহি খুব অসুস্থ হয়ে পড়ছে, ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকছে। এই গ্রামে আসার পর থেকেই তার শরীর যেন সবসময় খারাপ থাকছে। সে কোনো খাবার খাচ্ছে না, তার যে ওয়েট লস, সেটা খুব ওয়েট লস হয়ে গেছে এবং জীর্ণ হয়ে গেছে। যে রুহি মোটাসোটা ছিল, সে রুহি আজ পাতলা হয়ে যাচ্ছে দিন দিন। কারোর সাথে ঠিকঠাক কথাও বলছে না। স্টার্টিংয়ে এদের মনে হয় কি এরা হয়তো নতুন জায়গায় এসছে, আর নতুন জায়গায় এলে মানুষের ওই জায়গার যে আবহাওয়া সেটা শ্যুট হতে টাইম লাগে। হয়ে গেল 10-15 দিন, কিন্তু এখনও শ্যুট হলো না কেন? তাই গ্রামের পাশে একটা ছোট্ট ডাক্তারখানায় নিয়ে যায় একে। তো ডাক্তার বলে সেরকম কিছু না, খাবার ঠিক মতো হয়তো খেতে পাচ্ছে না, আমি খাবার বাড়ানোর জন্য মানে খিদে বাড়ানোর জন্য ওষুধ দিচ্ছি, সেই ওষুধ খেলেই সুস্থ হয়ে যায় পুরোপুরি, চিন্তার কোনো কারণ নেই। কারণ কি এর মধ্যে কোনো ইন্টারনাল ড্যামেজের কিছু সিমটম দেখা যাচ্ছে না। কিন্তু ঘটনার শুরু এখান থেকেই আরও গভীর হতে থাকে। যে রুহি প্রথমেই একটু অসুস্থ ছিল, এই ডাক্তারের দেওয়া ওষুধ খাওয়ার পর থেকেই তার শরীর যেন আরও খারাপ হতে শুরু করে। সে আগে রাতে ঘুমোতে তো পারতো, এখন তো সে রাতে ঘুমোতেও পারছে না। শ্বাসকষ্ট হচ্ছে, রাতের বেলায় নানা রকম চিৎকার করে উঠছে, মা বাঁচাও, বাবা বাঁচাও, এরকম করে চিৎকার করে উঠছে রুহি। তো সঞ্জয় আর সঞ্জয় স্ত্রী ঠিক করেছে এখানে তো ঠিকঠাক হলো না, তাহলে শহরে কোনো একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাক, সেখানে গিয়েই আমাদের মেয়ের ওই ট্রিটমেন্ট করাবো। তো শহরে যায়। শহরে গিয়েও ডাক্তার তাকে এক্সামিন করতে থাকে, তার ব্লাড রিপোর্ট, এক্স রে রিপোর্ট, সমস্ত কিছু রিপোর্ট করা হয়। কিন্তু রিপোর্টে সমস্ত কিছুই আসে নর্মাল, এর মধ্যে কোনো প্রবলেম নেই। কিন্তু ডাক্তাররাও আশ্চর্য হয়ে যায়, এর মেয়েটার শরীর যেন ধীরে ধীরে ঠান্ডা পড়ে যাচ্ছে, একদম শীতল হয়ে যাচ্ছে, যাকে কালা জ্বর বলা হয় না, সে কালা জ্বর। ডাক্তাররাও ঠিক বুঝে উঠতে পারছে না আসলে সমস্যাটা কোথায়। আর সঞ্জয় আর সঞ্জয় স্ত্রীও কিছু ঠিক করে উঠতে পারছে না তারা কি করবে। এই গ্রামে আসার পর থেকেই যেন সমস্ত ওলট পালট হয়ে গেল।
এরা তো এখনও পর্যন্ত বুঝতে পারেনি যে এর পেছনে কোনো অন্য শক্তির হাত আছে। তাই এরা ঠিক করে যে তাদের কন্যা সন্তানকে নিয়ে কানাডায় চলে যাবে, সেখানে গিয়ে ভালো ট্রিটমেন্ট করাবে। ওখানে তাদের বাড়ি এখনও আছে। তাই এরা কানাডা যাওয়ার জন্য রেডি হতে থাকে। কিন্তু সেদিন বাড়ির লাগেজ যে আছে সেই লাগেজগুলো প্যাক করছিল, তখনই রাত 1টা কি 1:30টা বাজছে। ওই সময় দরজায় কোনো টোকা দেওয়ার শব্দ আসে। দরজা খুলে বাইরে কি দেখতে পায়? গ্রামের 15 থেকে 20 জন বয়স্ক মানুষ সামনে দাঁড়িয়ে আছে আর বলছে, শুনলাম তোমরা নাকি আবার কানাডায় ফিরে যাচ্ছ। তো সঞ্জয় বলে, হ্যাঁ আঙ্কেল, অ্যাকচুয়ালি রুহির শরীর প্রচণ্ড খারাপ। এখানে ডাক্তার দেখালাম, কিন্তু ডাক্তাররাও ঠিকঠাক করে কিছু বলতে পারলো না যে কী সমস্যা আর কী সলিউশন। তাই কানাডাতে আমার পরিচিত কিছু ডক্টরও আছে, তাদের কাছে গিয়ে দেখাবো এবং মেয়েটাকে সুস্থ করে আবার ফিরে আসবো। তো ওই বয়স্ক ব্যক্তিদের মধ্যেই একজন অনেক বয়স্ক ব্যক্তি, বয়স হবে মোটামুটি 80-90-র কাছাকাছি। সে বলে, অনেক তো ডাক্তার দেখালে, অনেক জায়গায় দেখালে, অনেক অপেক্ষা করলে, আমার একটা কথা শোনো। এই পাশে যে গ্রাম আছে, গ্রামের কোলে একটা পাহাড় আছে। সেই পাহাড়েই একটা ছোট্ট কুটিরে একজন বৈদ্য থাকে, ওঝা বৈদ্য, এবং সে নানা রকম তন্ত্র সাধনাও করে। অ্যাকচুয়ালি সে উপাসক, সন্ন্যাসী নিয়ে নিয়েছে। সেই পাহাড়ের চূড়ায় থাকে। গ্রামের মানুষের যদি কোনো অসুবিধা হয় তো সে সবসময় তার সাথে থাকে। তো আমি চাইছিলাম কি, বাবা একবার তুমি ওই মহারাজের কাছে একবার গুড়িয়াকে দেখিয়ে নিয়ে এসো। অ্যাকচুয়ালি আমার মনের আশা করছে যে উনি সুস্থ করে দেবেন। তো এদেরও ফ্লাইটের টিকিট ছিল পরের দিন রাত্রি 9টার কাছাকাছি। তো এরা ঠিক করে পরের দিন রাত্রি 9টার আগে একবার, অনেক জায়গায় তো দেখলাম, একবার ওই বাবাকেও দেখা যাক, ওই মহারাজকেও দেখা যাক, যদি কিছু করতে পারেন। তো সঞ্জয় তার নিজের যে 4 হুইলার ছিল সেই 4 হুইলার গাড়ি নিয়ে আর সাথে কয়েকজনকে নিয়ে ওই কুটিরের উদ্দেশ্যে রওনা দেয়, যে কুটিরটা ছিল পাহাড়ের কাছে। তো সেই পাহাড়ের কাছে গিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। রুহি তো একদম হাঁটতেই পারছে না, তার শরীরে যেন একদম প্রাণী নেই, তাকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। ধীরে ধীরে পাহাড়ের উপরে ওঠা হলো। অ্যাকচুয়ালি পাহাড়ের কিছুটা উপরেই থাকে সে, একদম গ্রাউন্ড ফ্লোরে নয়। পাহাড়ে উঠতেই তখনই চিৎকার শুনতে পায় এরা। ওই মহারাজ চিৎকার করে বলছে, তুই এখনো যাসনি? তুই এখনো এখানে আছিস? কবে যাবি তুই? তোকে বলেছি না ফিরে যেতে। তারা সবাই পাহাড়ে উঠছিল, তারা একে অপরের মুখের দিকে চাওয়াচাই করতে থাকে। তারা বুঝতে পারে যে মহারাজ কাকে কি বলছে। ধীরে ধীরে ওই মহারাজের কুটিরের সামনে গিয়ে দাঁড়ায়। দেখে কি, মহারাজ ওখানেই দাঁড়িয়ে আছে আর চোখ বন্ধ করে আছে, কিন্তু চোখ বন্ধ করে সে কথাগুলো বলছিল। তাই যখনই ওখানে ভিতরে প্রবেশ করতে যাচ্ছিল, তখনই বলে, দাঁড়াও, তোমরা কেউ ভিতরে প্রবেশ করবে না, কেবলমাত্র এই ছেলেটি প্রবেশ করবে। তারা দেখে আর বলে, বাবা কোন ছেলেটি? তো এরা ইশারা করে রুহির দিকে। আর ইশারা দেখে সঞ্জয় বলে ওঠে, বাবা এ ছেলে নয়, এ আমার মেয়ে রুহি। যে আমি জানি কে কি বটে না বটে, আমার সাথে তর্ক করতে আসিস না, একে ভেতরে পাঠা। সঞ্জয় বলে, বাবা ও তো একদম হাঁটতে পারছে না, ওর তো শরীরে কোনো শক্তি নেই। থেকেই একজন বলে ওঠে, বাবা যা বলছে তাই করো না। তো এরা রুহিকে ছেড়ে দেয়। তো রুহি ধীরে ধীরে এগোতে থাকে এবং ওই মহারাজের সামনে গিয়ে বসে পড়ে। যেন ও নিজে যাচ্ছে না, কোনো একটা শক্তি ওকে নিয়ে যাচ্ছে। ওর মধ্যে যে একটা চঞ্চল ভাব, একটা ফুর্তি থাকে মানুষের মধ্যে, সেটা ছিল না ওর মধ্যে। বা রুহির দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুই এখন এখানে আছিস কেন? ফিরে যাসনি কেন? ফিরে যা বিনোদ, ফিরে যা তুই, এটা তোর জায়গা নয়, তুই খুব ভুল করছিস। কিন্তু রুহি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মানে বসে আছে, কোনো উত্তর দিচ্ছে না। উত্তরের অপেক্ষায় আছে সবাই, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। তখনই ওই মহারাজ বলে, তুই এভাবে শুনবি না তাই না? তোরও রাস্তা আমার জানা আছে, কিভাবে সোজা করতে হয় তোকে। তারপর ওই মহারাজ কুমণ্ডলের জল যখনই রুহির দিকে ছুড়ে দেয়, তো রুহি চিৎকার করে ওঠে। রুহি একটা মেয়ে, কিন্তু সে একটা পুরুষালী কণ্ঠস্বরে বলতে থাকে যে সেদিন ওরা আমাকে ছেড়ে দেয়নি, আজ আমিও কাউকে ছাড়বো না, এর বংশকে আমি শেষ করে দেব। আর এই 9-10 বছরের রুহি শরীরে এতটাই শক্তি চলে আসে যে আশেপাশে যে সমস্ত জিনিসপত্র ছিল, যে রুহি কিছুক্ষণ আগে দাঁড়াতে পারছিল না, সেই রুহি আশেপাশে যে সমস্ত জিনিস ছিল সমস্ত জিনিসকে ভাঙচুর করতে লাগে। দেখে মনে হয় কোনো আসুরিক শক্তি তার উপর চলে এসছে। আর রুহি বলে, রামকরণ মহারাজ, তুমি আমার রাস্তার মাঝে আসবে না, আমি এদেরকে কাউকেই ছাড়বো না, সবাইকে ধ্বংস করে ফেলবো। যারা যারা আমায় হত্যা করেছে তাদের সবাইকে আমি ধ্বংস করে দেব। গ্রামের লোকজন যারা এতক্ষণ ওখানে দাঁড়িয়েছিল, তারা ভয় কাঁপতে শুরু করে। তারা বুঝতে পারে না যে
এই মহারাজের নাম তারাও জানে না। কিন্তু এই মহারাজের নাম এই ছেলে জানলো কী করে, যে কানাডায় থাকে, যে এখানে আসেওনি কোনো দিন। তো ওই মহারাজ বলে, তুই আমার নাম তো জানিস, আমাকেও জানিস, আমার শক্তি সম্পর্ক তুই পুরোপুরি অবগত, তাই বলছি এখান থেকে চলে যা। তো ওই আত্মাটা বলে, মানে রুহি শহরে যে আত্মাটা আছে সেই আত্মাটা বলে, আমি কোথাও যাব না, আমি এদের সবাইকে ধ্বংস করে ফেলবো, আমার মৃত্যুর জন্য যারা যারা দায়ী তাদের সবাইকে আমি ধ্বংস করে ফেলবো। আর অদ্ভুত অদ্ভুত চিৎকার করতে থাকে। গ্রামের যে মানুষজন এখানে এসেছিল তারা সবাই ভয়ে জড়সড় হয়ে যায়। কিন্তু ওই মহারাজ এক দৃষ্টিতে তাদের তাকিয়ে আছে আর বলে, তুই এভাবে শুনবি না তাই না? তোরও উপায় আমার কাছে জানা আছে, কোন রোগের কী ওষুধ আমি ভালো করেই জানি। এই বলেই সে তার মন্দিরের কাছে কিছু বিভূতি ছিল, সেই বিভূতিগুলো নিয়ে এসে রুহির মুখের দিকে ছুঁড়ে মারে। রুহির মুখের দিকে ছুঁড়ে মারার সাথে সাথেই রুহি যেন বেহুশ হয়ে নিচে পড়ে যায়। তারপর ওকে সোজা করে বস করানো হয় আর একটা লেমন নিয়ে আসে, মানে লেবু। সেই লেবুটাকে রুহির মাথার উপর, লেমন জুস কীরকমভাবে বার করা হয় সেইভাবে ওই লেমনটা জুস ওর মাথার উপর ছুঁড়ে ফেলে। তারপর আরেকটা লেবু নিয়ে আসে, সেই লেবুতে কিছু মন্ত্রপাঠ করে, লাল সিঁদুর দিয়ে কিছু আঁকে, তারপর ওর মাথার উপর 7-8 বার ঘুরিয়ে নেয়। তারপর সঞ্জয়কে বলে, এই লেবুটাকে এই বিনোদের আত্মাকে যেখানে মারা হয়েছিল সেখানেই যেন পুঁতে দেওয়া হয়, তাহলেই তোমার মেয়ে পুরোপুরি মুক্ত হবে। তো সঞ্জয় জিজ্ঞেস করে, আমি তো জানি না বিনোদের আত্মা কী আর কে কোথায় তাকে মারা হয়েছে। তো ওই মহারাজ বলে, তোমার যে পরদাদা ছিল সেই পরদাদা এখানেই থাকতো, তার বাড়িতে কাজ করত একটি মহিলা, সেই মহিলার সাথে এই বিনোদ অপকর্ম করে আর তারপর তাকে মেরে ফেলে। তার শাস্তিস্বরূপ তোমার পরদাদা একে গ্রাম থেকে তাড়িয়ে দেয় আর একে টাকলা বানিয়ে পুরো গ্রামে ঘোরায়। কিন্তু গ্রামের কিছু ব্যক্তিরা এতেও শান্ত ছিল না, তাই তারা একে পুরোপুরি মেরে ফেলে ওই যে পাহাড়ের চূড়া আছে ওর আশেপাশে কোনো একটা জায়গাতে। এই পাহাড়টা নয়, পাশে যে একটা গ্রামে পাহাড় আছে তোমাদের ওখানেই। তখন সে বলেছিল, আজ তো আমাকে মেরে ফেললি, কিন্তু আমি আবার ফিরে আসবো। সে ফিরে এসছে। এতদিন পর্যন্ত এ শান্ত ছিল, কারণ কি তোমাদের পরিবার এখানে ছিল না, তোমরা সবাই বাইরে ছিলে, কানাডাতে না কোথায় ছিলে তোমরা, শুনেছিলাম আমি। কিন্তু তোমরা এখানে ফিরে আসার পর থেকেই সে আবার পুরোপুরি জাগ্রত হয়ে যায়, আরও হিংস্র হয়ে যায়। এ তো একে অন্যায় কাজ করতো আর এই ছিল অন্যায়ের উপাসক, তাই ওই দিন ও মৃত্যুর পরও আবার ফিরে আসে। কিন্তু তোমরা এই দেশ ছেড়ে বিদেশে চলে যাও, তাই তোমাদের উপর কোনো কাজ করতে পারে না বা কোনো প্রভাব ফেলতে পারে না। কিন্তু তোমরা যখনই ফিরে এসছো তখন থেকেই তোমাদের যে ছোট্ট জীবনটা ছিল এর উপর আক্রমণ করতে শুরু করে। কিন্তু এখন আর ভয়ের কিছু নেই। তোমাকে যেটা বললাম, এর যে লেবুটা দিচ্ছি, এই লেবুটাকে ওই যাকে ওখানে মারা হয়েছিল ওই জায়গার মধ্যেই পুঁতে দিয়ে এসো এবং পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তখনই ওই যে একটা বয়স্ক ব্যক্তি যে খেয়ে এই মহারাজের কাছে আসতে বলেছিল ওই দিন রাত্রি 1-1:30 নাগাদ, ওই ব্যক্তি জানতো যে এই ছেলেটাকে মানে বিনোদকে কোথায় হত্যা করা হয়েছিল। তারপর ওখানে গিয়ে ওই লেবুটা পুঁতে রাখা হয় আর রুহিও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এই ঘটনার পর থেকে সঞ্জয়ের পরিবার কিন্তু এই গ্রাম ছেড়ে যায়নি, তারা ওই গ্রামেই আছে এবং সমস্ত কিছু এখন নর্মাল হয়ে গেছে, আর কোনো সমস্যা দেখা দেয়নি তাদের সাথে। তো বন্ধুরা, আজকের স্টোরি এ পর্যন্তই। কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর স্টোরিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই গল্পটিকে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।